বিকেলের জের ধরে এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত। মিলেছে নৈতিক স্খলনের প্রমাণ। এমপি পদ অপসারণ চেয়ে সাতক্ষীরায় বিক্ষোভ। সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি এখন জামায়াতে ইসলামীর দলের কোনো পর্যায়ে সম্পৃক্ততা নেই, দল থেকে উনি বহিষ্কৃত হিসাবে শনাক্ত করেন। স্বচ্ছতা নিশ্চিতে বিদ্যুৎ ও জ্বালানি বিতরণ বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার। আমি মনে করি যে প্রাইভেটদের হাতে জিনিসটা গেলে অ্যাকাউন্টেবিলিটি বেশি থাকে এবং কালেকশনটা বেশি হবে এবং দেশের দায়ও কমবে। গ্যাসের কিছুটা ঘাটতি থাকলেও তেলের সংকট নেই জানালো মন্ত্রণালয়। বস্ত্র খাত নিয়ে বিটিএমএ বিজিএমই এর সঙ্গে আলাদা বৈঠক করলেন প্রধানমন্ত্রী। সমস্যা সমাধানে গঠন করে দিয়েছেন কমিটি। হামে 800 ছাড়ালো প্রাণহানি। 95% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণ হয়নি এখনো। চলাচল নিয়ন্ত্রিত করতে না পারায় কমছে না সংক্রমণ। লাস্টটা সরকারে আমার আইনা দিব। খুনির পিছনে খালি করে দোষ খুনিকে বিচার করে না, বিচার করে না, আমরা ফাঁসি চাই। জুলাই অভ্যুত্থানের 2 বছর পরও প্রিয়জনের লাশ খুঁজে ফিরছেন কেউ কেউ। অজ্ঞাত 106 জনের ডিএনএ স্যাম্পল সংরক্ষিত আছে সিআইডির কাছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মেয়াদ বাড়ল 4 বছর। 1 লাফে 54% খরচ বৃদ্ধি। একনেকে 14,041 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। উত্তরে আবারও বাড়ছে তিস্তার পানি। নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। রংপুরে গঙ্গাচড়ায় তীব্র নদী ভাঙন। এখন তো থাকার কোনো উপায় নেই। এখান থেকে মিনার বাজার কয়েক হাজার বাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে নদী করবে। 5-6 জায়গায় দরখাস্ত দিলাম, কেউ গুরুত্ব দিল না। দিল্লির সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে ভারতের আরও 7 রাজ্যে। কয়েক জায়গায় আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা। যন্তর মন্তরে চলছে কর্মসূচি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বিকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। গেল সোমবার রাত থেকে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামায়াতের সংসদ সদস্য নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে তার নিজ আসন সাতক্ষীরা 4-এ বিক্ষোভ সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। আমরা কোথাও নিরাপত্তা পাই না, তারা বড় বড় কথা বলে স্টেজে, অথচ কাজ করে অন্যরকম। মুরব্বীরা যদি করে তাহলে আরো ছেলেপিলে খারাপ হয়ে যাবে। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না। এটা আমাদের সাতক্ষীরাবাসীর জন্য ইজ্জতের ব্যাপার। পুরো সামনগরবাসীর কাছে তিনি দুহাত করজোর করে ক্ষমা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যেন উনি সামনগরবাসীকে কলঙ্কের হাত থেকে মুক্ত করে।
ঘটনা প্রকাশের পর থেকেই প্রশ্নের মুখে পড়ে জামায়াত। গাজী নজরুল ইসলামের এমন অনৈতিক কাজের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দলটি জানায়, তদন্তের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে। গঠন করা হয় 2 সদস্যের তদন্ত কমিটিও। সেই তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন নিয়ে বিরোধী দলীয় নেতার বাসভবনে জরুরি বৈঠকে বসে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে, যার ফলে দলীয় গঠনতন্ত্রের 62 নং ধারা অনুযায়ী সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে নৈতিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জামায়াত ইসলামী। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কারের পর এমপি নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। 70 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ বা দলের বিপরীতে গেলে সংসদ সদস্য পদ খারিজ হবে, কিন্তু বহিষ্কার হলে কি হবে সে বিষয়ে আরও আইনি ব্যাখ্যা আমরা জেনে নিতে চাই। দর্শক, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আপনার কাছে 2টি বিষয় আমাদের জানবার আছে। শুরুতে একটু জানতে চাই, গাজী নজরুল ইসলামের ভাগ্যে ঠিক কি আছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে ক্লিয়ার, সংবিধানে 2টো স্পেসিফিক খুবই গুরুত্বপূর্ণ হলো 66 আর্টিকেল 66 এ পরিষ্কার করে কিছু যোগ্যতা অযোগ্যতার কথা বলা আছে। সেখানে একটা আছে, যদিও প্রযোজ্য 66 তিনি নৈতিক জনিত কোন অপরাধে সাব্যস্ত হইয়া অনন্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং লাভের 5 বছর নয়, সেটা হচ্ছে সেনের ক্ষেত্রে দণ্ডিত হন, তাহলে কিন্তু তার অযোগ্যতার প্রশ্ন আসবে এবং স্খলনটা সত্য হিসেবে আসবে। এখানে কিন্তু এরকমের কোনো বিষয় নেই, ওনাকে বহিষ্কার করা হয়েছে। এবার 70 অনুচ্ছেদের জায়গাটাকে যদি আপনি একটু দেখেন, 70 অনুচ্ছেদ বলা হয়েছে 2 পার্টিকুলারে সংসদ সদস্য পদ বাড়াতে হবে। এক, যদি তিনি পদত্যাগ করেন, হচ্ছে যদি পক্ষে ভোট তিনি পদত্যাগ এবং ভোট এই যে পদটাকে বহিষ্কার পদত্যাগ এক করে দেওয়ার তো সুযোগ অন্তত নেই। একটা বিষয় বলে নেওয়া যে আলটিমেটলি যে স্খলনের কথা 66 ঘতে বলা হয়েছে, সেটা না হলে নৈতিক স্খলনের কিন্তু ফলে 66 যে আছে সেটা একটু পূর্ণ। এখানে বলা আছে সংসদ তাহার পর এই অনুচ্ছেদ 2 দফায় বর্ণিত যোগ্যতার অধীন হয়েছেন কিনা, কিংবা সংবিধানের অনুচ্ছেদ 15 সদস্যের আসন হইবে কিনা সেই সম্পর্কে বিতর্ক শুনানির জন্য কমিশনের নির্ধারিত হইবে, ক্ষেত্রে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এই বিষয়গুলো আপনার মেম্বার ডিসপিউট 1980 সালে আরেকটি দেশীয় আইন স্পষ্টভাবে আছে, এসব ক্ষেত্রে যেখানে ধোঁয়াশা সৃষ্টি হবে এবং সিদ্ধান্ত গ্রহণের সরাসরি যাবে না, সেখানে পার্লামেন্ট স্পেশাল হিসেবে এটা যায় নির্বাচন কাছে। এর বাইরে আপনি দেখবেন যে সংসদের যে কার্যাবলী, সংসদ বিধির 100 অনুচ্ছেদের কথা বলা আছে, সেখানে বলছে যে নির্বাচন কোন সদস্য যদি এমন দেয় 66 2 দফা অযোগ্যতা কোন একটির কারণ তিনি বিচিত হইবেন অথবা 70 অনুচ্ছেদ তাহার আসন কিনা, তাহলে স্পিক বিষয়টি নির্বাচনের সো যে ইস্যুটা যে অ্যাডমিটেডলি যে নৈতিক ইনগ্রেস ওনার ঘটনার ক্ষেত্রে কারণে পার্টি থেকে করা হয়েছে, পার্টি শুরু করার চেষ্টা আলটিমেটলি। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
বিদ্যুৎ ও জ্বালানি তেল বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে সরকার। এই বিষয়ে প্রধানমন্ত্রীরও সম্মতি আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তাহলে পিডিবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে ডেসকো, ডিপিডিসি সহ 6 কোম্পানি চলে যাবে বেসরকারি খাতে। আবার বিপিসির 3 কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা জ্বালানি তেলের বাজার যে এই নিয়ন্ত্রণ করছে তাও থাকবে না। মন্ত্রীর যুক্তি, বেসরকারি খাতে গেলে স্বচ্ছতা বেশি থাকে, আবার রাষ্ট্রের দায়ও কমে। এজন্য ব্যবসায়ীদের বিনিয়োগে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর নিয়ে পলিসি কনক্লেভ। দৈনিক বণিক বার্তার এ আয়োজনে উঠে আসে দেশের বিদ্যমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কথা। ব্যবসায়ী থেকে বিশেষজ্ঞ সবাই স্বীকার করেন, দুর্নীতি, অদক্ষতা ও পলিসি ঘাটতির কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। এনার্জি সিকিউরিটির জন্য সবচাইতে বড় হুমকি হচ্ছে দুর্নীতি, দ্বিতীয়ত আমি বলবো অদক্ষতা, ইনএফিসিয়েন্সি, এবং তৃতীয়ত বলবো আমি নীতিগত পরিকল্পনার ঘাটতি। সরকারি উদ্যোগ ছাড়া কোনোভাবে সোলার পার্ক আসতে পারবে না। প্রাইভেট সেক্টরের পক্ষে 200-400 মেগাওয়াটের জন্য 1000 একর জায়গা জোগাড় করা আমি মনে করি বাংলাদেশে এখন অসম্ভব। আমরা গ্যাস পাচ্ছি না। বেজা আমাদেরকে বলছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যে তারা সমস্ত সেবা, ইলেকট্রিক, গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট লাগলে করে দেবে, তোমরা শিল্প করো। এ সময় সংকটের কথা স্বীকার করে আপাতত যে এই সমস্যার সমাধান হচ্ছে না তার ইঙ্গিত দেন দায়িত্বশীলরা। এটার সলিউশন অ্যাকচুয়ালি পুরো ডিপেন্ড করে যে সামনে কতটুকু গ্যাস মানে আমাদের ইন্ডিজিনিয়াস প্রোডাকশন বাড়বে, সামনে কি পরিমাণ গ্যাস আসার সম্ভাবনা আছে, সেই অনুযায়ী আমরা আমাদের ভবিষ্যৎ কাস্টমারদেরকে সে আশা প্রদান করতে পারবো। অনুষ্ঠানের প্রধান অতিথি জ্বালানি মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বাড়তি দামে এলএনজি কেনার পরও ভর্তুকি মূল্যে তা দিতে হচ্ছে জনগণকে। তারপরও সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। অর্থ সচিব বলছিল এত দামে কেনেন, তা আমাদের যে বাজেটারি আছে সাবসিডি দেওয়ার, সেটা তো শেষ হয়ে যাবে, বেশি দিন চলবে না। তাহলে অর্থ মন্ত্রণালয়ের তো একটা লিমিট আছে আপনার। এমনি তো বেশি দামে বিদ্যুৎ কিনছি আমরা, আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি, অনেস্টলি হ্যান্ডেল করছি। বর্তমানে পিডিবি, আরইবি, ডেসকো, ডিপিডিসি, নেসকো ও ওজাপাডিকো রাষ্ট্রায়ত্ত 6 সংস্থার মাধ্যমে গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছায় সরকার। এসব সংস্থার গ্রাহকের কাছে কয়েক হাজার কোটি টাকা বিল বকেয়া জানিয়ে বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছাড়ার পক্ষে যুক্তি দেন মন্ত্রী। আমি প্রাইভেটাইজ করে দিতে চাই। গভর্নমেন্ট ক্যানট ডু রিটেল বিজনেস। আই ক্যান প্রডিউস, আই ক্যান গো ফর জেনারেশন, বাল্ক আমি বিক্রি করতে পারি, বাট নট দ্য রিটেল। রিটেল শুড বি উইথ দ্য প্রাইভেট। ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হ্যাড। বলেন, ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন অর্থাৎ জ্বালানি তেল যা কেবল সরকারি 3টি কোম্পানি সরবরাহ করে সেটিও উন্মুক্ত করতে চায় সরকার। ওয়াই গভর্নমেন্ট অলওয়েজ ইম্পোর্ট আপনার তেল, পেট্রোল? করুক, প্রাইভেটটা করুক, ইট হ্যাজ এ মার্কেট। তাহলে এই যে আমার মানে সরকারের লোডটা কমে আসে এবং দ্যার ইজ এ কম্পিটিশন। দ্রুত সরবরাহ আইন বাতিল হওয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সময় লাগলেও এই মেয়াদেই 10,000 মেগাওয়াট উৎপাদন সম্ভব বলে দাবি করেন মন্ত্রী। আমি যদি সবার কোঅপারেশন পাই, বাই দ্য এন্ড অফ আওয়ার টার্ম আই ক্যান লিভ বিহাইন্ড 10,000 মেগাওয়াট। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিজেল মজুদ আছে 31 দিনের, অকটেন 36 দিনের, পেট্রোল 25 দিনের। সংকট না থাকলেও এ নিয়ে কোনো গণমাধ্যম গুজব ছড়াচ্ছে বলে মনে করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বলেন, প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি আছে, নতুন গ্যাস উত্তোলন সহ ঘাটতি মোকাবেলার চেষ্টা চলছে। জানান, একটি গুরুত্বপূর্ণ এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনালে সমস্যা দেখা দেয় গ্যাসের এই সংকট। দ্রুত এর সমাধান হলে পাম্পে সিএনজি লাইন
কমে যাবে এমনটাই প্রত্যাশা যুগ্ম সচিবের। এ সময় তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে, তবে এবার সেভাবে প্রভাব পড়বে না। পরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত দেশ থেকে বাংলাদেশ আনে না বলেও জানান তিনি। আর অপরিশোধিত তেল ওই অঞ্চল থেকে আনা হলেও বিকল্প পথ খুঁজছে সরকার। আজকের দিনে আপনাদেরকে দাঁড়িয়ে বলছি যে আগামী 48 দিনের আমার পাইপলাইনে কোনো সমস্যা নাই। তারপরেও আমার অগাস্ট মাসের পুরো আমার যে জ্বালানিগুলো ইম্পোর্ট করার কথা সব আমার ঠিকঠাক আছে, কোথাও কোনো ডিসরাপশন নাই, ফলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নাই। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এই খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চায় BTM এ, তুলে ধরে বস্ত্র খাতের বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ। এ সময় সংগঠনের সহসভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমকে BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এরই মধ্যে 5% প্রণোদনা সহ নানান পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। জানান, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এই খাতের আর্থিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং এই শিল্প খাতের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে BTM এ। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন, এটা কি আরো কিভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন। আমাদের বন্ধ আর অর্ধ বন্ধ দুটোই আমাদের মধ্যে আছে। এগুলা যদি চালু হয় 15 লক্ষ লোকের কর্মসংস্থান ইমিডিয়েটলি সম্ভব। এখন এগুলো চালু করতে হলে যে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে আমাদের উপরে, সেগুলাও ভাববার বিষয় আছে, ওনাকে আমরা তুলে ধরেছি। পোশাক খাতে জ্বালানি সংকট সমাধানে সরকারের নেওয়া উদ্যোগ 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন BGME এর সভাপতি মাহমুদ হাসান খান। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন BGME পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন সহ অন্যান্য নেতারা। BGME সভাপতি জানান, শর্ট টার্মে জ্বালানি সংকট মেটাতে LNG আমদানির জন্য মালয়েশিয়ার সাথে একটি চুক্তির কথা চলছে। এতে গ্যাস সংকট অনেকটাই মিটবে। BGME সভাপতি জানান, তাদের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে কাজ করছে সরকার। এছাড়া বন্ধ কারখানা চালু করতে প্রণোদনার জন্য সরকারকে ধন্যবাদ জানান BGME নেতারা। আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে। 1 বছরের মধ্যে ঢাকা চিটাং এক্সপ্রেসওয়ের ব্যাপারে আমরা অনেক দিন ধরে কথা বলেছি, এটাও উনি আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে কাজ হচ্ছে। এবং শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। মালয়েশিয়াতে ছোট করে ISO ট্যাঙ্কের মাধ্যমে জ্বালানি অর্থাৎ LNG সরবরাহ করা হয়। সেটা ইন্দোনেশিয়ার সাথে ওরা যেভাবে কাজ করে, বাংলাদেশের সাথেও সেটা নিয়ে কাজ করছে জ্বালানি মন্ত্রণালয়, এই আশ্বাস দিয়েছে। আজও হামের কবলে ঝরে পড়ল 6টি তাজা প্রাণ। এই নিয়ে 4 মাসে 800-র বেশি শিশুর মৃত্যু হল হাম ও তার উপসর্গে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। জানালেন, স্তর ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারলে বন্ধ হবে না মৃত্যুর মিছিল। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জনগণের অবাধ চলাচল বাধ্যবাধকতার মধ্যে আনা হয়নি, তাই হাম নিয়ন্ত্রণে সময় লাগছে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। হামে আক্রান্ত মৃত্যুর সংখ্যা থামছেই না। এরই মধ্যে মারা গেছে 800-র বেশি শিশু। বুধবার সেই তালিকায় যোগ হয়েছে আরও 6 জন। দেশব্যাপী হাহাকার থামাতে না পারার দায় কার? গেল 3 বছরে সরকার পরিবর্তন হয়েছে 2 বার। হামে টিকা নিয়ে অবহেলার দায় একে অপরকে দিয়ে যাচ্ছেন কর্তা ব্যক্তিরা। কিন্তু যে পরিবার প্রিয় সন্তান হারিয়েছে, তার কাছে দোষারোপ নয়, সমাধানই মুখ্য। রাষ্ট্র, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের উত্তরের অপেক্ষায় অসহায় পরিবারগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান বলেন, অবাধ চলাচল সীমিত না করায় কমছে না মৃত্যু হার।
দাবি করেন আইসিইউর সমস্যা বর্তমানে নেই। একটা প্যান্ডেমিক সময় লাগবে, বাট আমার মনে হয় আমরা এখান থেকে বের হয়ে আসা শুরু করেছি। আমরা খুব একটা জনগণের মুভমেন্ট কিন্তু রেস্ট্রিক্ট বা বাধ্যবাধকতার মধ্যে আনিনি। এই জন্য হয়তো সময় লাগছে, বাট আমরা ডেইলি আমরা মনিটর করছি, আমরা দেখছি যে সংখ্যা নিম্নগামী। রিসেন্টলি কিন্তু আপনি আইসিইউ পাচ্ছে না এরকম পাবেন না, আমরা আইসিইউ থেকে মোটামুটি কাটিয়ে উঠেছি। এদিকে ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন দুই কথা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ভ্যাকসিনের যে লক্ষ্যমাত্রা শুরু করা হয়েছিল এখন সেটার সুফলের অপেক্ষা আছে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন ৯৫% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। যেহেতু জরুরি পরিস্থিতি ছিল, বাড়ি বাড়ি গিয়ে পরিকল্পনা করে দিতে আরও 3 মাস সময় লাগতো, সেটার সময় নেয়নি সরকার, খুবই ভালো করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে টিকা পেয়েছে মানুষ, কিন্তু শতকরা ৯৫% হয়নি। সেই যারা টিকা পায়নি তাদের টিকা দেওয়ার জন্য মাইক্রো প্ল্যানিং করে যেতে হবে। না, ভ্যাকসিনটা একটা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, সেটা আমরা অ্যাচিভ করেছি আমরা। হ্যাঁ, এটা আমরা এখন এটা তো একটা স্পেশাল ক্যাম্পেইন ছিল, রুটিন ভ্যাকসিনগুলো চালু আছে, সেই কার্যক্রমও চলমান আছে। হ্যাঁ, আমরা এটা সুফল ভোগ করার জন্য ওয়েট করছি, হয়তো পাচ্ছি এবং আরও ভালো পাবো আর কি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোস্তাক হোসেন জানালেন মৃত্যু রোধে রাষ্ট্রের সমন্বিত ব্যবস্থা জরুরি। প্রাকৃতিক দুর্যোগের মতো স্বাস্থ্যের দুর্যোগের জন্য আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় করে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। আজকে দেখেন বন্যা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর একটা সমন্বিত কার্যক্রম আগের থেকে সেট করা আছে। বন্যা হলে শুধুমাত্র দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করে না, পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করে না, আন্তঃমন্ত্রণালয় কন্ট্রোল রুম আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এটা অটোমেটিক সক্রিয় হয়ে যায়। কাজেই স্বাস্থ্যের দুর্যোগের জন্য এরকম একটা ব্যবস্থা করতে হবে। এদিকে ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক জানালেন আগের তুলনায় কমেছে শিশু মৃত্যু, তবে সচেতনতা বাড়াতে জোর দিলেন তিনি। প্রথম দিকে হাম সম্পর্কে যেরকম সচেতন ছিলাম এবং বাচ্চাদেরকে আমরা যেইভাবে ইনফেকশন প্রিভেনশনের যে ব্যবস্থাগুলো আমরা নিয়ে চলছিলাম সেগুলো আমাদেরকে এখনও চালিয়ে যেতে হবে, না হলে আসলে এই সংখ্যাটা খুব দ্রুত কমানো আমাদের জন্য কঠিন হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে নিহত 106 জনের এখনো কোনো পরিচয় মেলেনি, যাদের দাফন করা হয়েছে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে 114 জনের ডিএনএ পরীক্ষার পর 8 মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে সিআইডি। সংস্থাটি বলছে আন্তর্জাতিক মান বজায় রেখে সংগ্রহ করা হয়েছে প্রত্যেকের ডিএনএ। 2 বছর পরেও এখনো প্রিয়জনের লাশ খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ। সহকর্মী মাহফুজুর রহমান নিপুকে সঙ্গে নিয়ে রিয়াজ রায়হানের রিপোর্ট। 5 আগস্ট 2024 গাজীপুরের কোনাবাড়ি। প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা, রক্তাক্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। পরে জানা যায় ওই ঘটনার শিকারে ব্যক্তি টাঙ্গাইলের কলেজ ছাত্র হৃদয়, যার মরদেহ এখনো পায়নি স্বজনরা। সেদিনের বিভৎস ঘটনা কাছ থেকে দেখেছেন হৃদয়ের বোন জামাই ইব্রাহিম। জানাচ্ছিলেন কি হয়েছিল সেদিন। আমি ওই যে গুলাগুলি করছে, টিয়ারশেল গ্যাস মারছে, পরে সোজাসুজি করে দৌড় দিয়ে যায় এক বাসা, আমি আশ্রয় নিয়েছিলাম। ওই বাসার আধা ঘন্টা পরে একটা মহিলা গেটে হুসকি মারছে, কয়ে ভাই গো ভাই কাজানি মায়ের বুক খালি করছে, মানুষ একটা মারি ফেলাইছে। পরে ওই বাসা আশ্রয় নিয়েছিলাম, আমরা আসছিলাম, তখন দেখি কারে কারা মারছে। পরে আইয়া গেটে হুসকি মারছি, এত ফোটা আসছিল গেটে মধ্যে। পরে দিয়েছে আমার ভাই, আমি দেখি আমি চিনে ফেলাইছি, বললাম যে এটা তো আমার ভাই, আমার ভাইটা মারি ফেলাইছে, আমরা এনে দিন। জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তানের যে গন্ধে আন্দোলিত হয়েছিল বাবা মা, এখনো যেন সেই গন্ধই খুঁজে বেড়ান হৃদয়ের ঘর, বিছানা, আসবাবে। শেষ দেখার সুযোগ না হলেও অন্তত বিচারটা চাইলেন রাষ্ট্রের কাছে। আমি সরকারের কাছে কোনো অনুদান চাই না, আমি কিছুই চাই না, আমার লাশটা সরকারে আমার আইনা দিব, আমি কহাব না। আর যে মারছে তার বিচারটা আমার শুক্রবার করে দিবেন। আমি এই যে 2টা বছর ধরে খালি, আমার কোনো দেহীন আছে, আমার কেউ নাই। আমি একা মানুষ, 7 দিন অসুখে হয়ে থাকি আর 2 দিন বালা থাকি। খুনির কোনো বিচার হয় না, আমার শোনার খোঁজ হবে, আমি খোঁজ পাইলাম না। খুনির বিছানে খালি করে দৌড়ছে, খুনির বিচার হয় না, কেউ বিচার করে না, আমি ওকে ফাঁসি চাই। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের এই সংখ্যাগুলো কেবলই একটি সংখ্যাই নয়। একটা সময় প্রতিটি নাম্বারের নাম ছিল পরিবার, স্বজন, অথচ গেল বছর 2-1 ধরে তাদের পরিচয় শুধুই অজ্ঞাত। এই অজ্ঞাত 114 জনের পরিচয় শনাক্তে গেল বছরের ডিসেম্বরে আদালতের নির্দেশে মরদেহগুলো তুলে প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করে সিআইডি।
সে সময় এই প্রক্রিয়ায় নানাভাবে সহায়তা করে আর্জেন্টিনার একটি বিশেষজ্ঞ দল। সিআইডি প্রধান জানালেন ১১৪ জনের কতজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে, আর বাকিদের সবশেষ অবস্থাই বা কি। যারা রক্ত দিয়েছে তাদের প্রতি এটা আমাদের একটা দায়বদ্ধতা ছিল, তাদের যথাযথ সম্মান দেওয়া, তাদের পরিচিতি প্রকাশ করা। আমরা ১১৪ জন শহীদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে পেরেছিলাম। ওই সময় ৯ জনের আবেদন ছিল, সেখান থেকে ভেরিফাই করে ৮ জনের আমরা পরিচয় নিশ্চিত হতে পেরেছি। ৯ম জনেরটা আমাদের ম্যাচ হয়নি। দেশি বিদেশি অনেক অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত যারা ছিলেন তাদের সহায়তা নিয়ে কাজটা তখন করা হয়েছিল। জানান, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য নমুনা রাখা আছে সিআইডিতে। সংস্থাটিতে আবেদনের সুযোগ আছে যে কারো যে কোনো সময়। যে খবরগুলো দেওয়া আছে সেখানে আমাদের প্রত্যেকটা একটা মার্কিং করে রাখা আছে, যে মার্কিংয়ের মাধ্যমে আমরা বলতে পারবো যে স্যাম্পল রাখা আছে এই স্যাম্পলের খবরটা এখানে। যেহেতু আমরা নাম জানি না, আমরা একটা সংখ্যাভিত্তিক একটা পরিসংখ্যান এবং মার্কিং আমাদের এখানে রয়ে গেছে। তো যখনই ডিএনএ দিয়ে পরীক্ষা করে আমরা পরিচয়টা নিশ্চিত হতে পারবো, ওনার কবরটা কোন জায়গায় আমরা সেটা আইডেন্টিফাই করে বলে দিতে পারবো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সহসায় শেষ হচ্ছে না ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। উল্টো ব্যয় বাড়ছে 54%। বাস্তবায়ন শেষ হবে আরও 4 বছর পর। এই সংক্রান্ত সংশোধনী প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, নকশা পরিবর্তন ও ডলারের দাম সমন্বয় করতে গিয়েই এই সিদ্ধান্ত। সভায় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর উত্তরের সাথে দক্ষিণের যোগাযোগ সহজ করতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু হয় 2017 সালে। কথা ছিল এর সুবাদে শিল্পাঞ্চলে তৈরি পণ্য কোনো সিগন্যাল ছাড়াই সিঙ্গেল করিডোরে চলে যাবে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। ঢাকার সাথে যোগাযোগের গতি পাবে 30 জেলার। সেই নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তবে আংশিকভাবে ব্যবহার হচ্ছে বিমানবন্দর থেকে হাতিরঝিল যাতায়াতে। ব্যয় ধরা হয়েছিল 17,500 কোটি টাকা। যদিও মঙ্গলবার একনেক সভা শেষে জানা গেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 27,000 কোটি টাকায়। কাজ শেষ হবে 2030 সালে। এই মেগা কাঠামোতে নতুন কিছু অনুষঙ্গ যোগ করতে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলা হচ্ছে, এক্সপ্রেসওয়ে টঙ্গী ও সাভার অংশে তুরাগ নদের 3টি শাখা অতিক্রম করবে। এখানে নৌপথের নাব্য বাড়ায় উঁচু করতে হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভবন ও টোল প্লাজার প্ল্যাটফর্ম। রেলওয়ের ভবিষ্যৎ ট্রানজিট করিডোরের সাথে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে স্প্যানের দৈর্ঘ্য। বাইপাইলে সাভার নবীনগর সড়কে যুক্ত হবে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। এর বাইরে শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনালে সরাসরি সংযোগ দিতে কাওলায় তৈরি হবে অতিরিক্ত প্রবেশ ও বের হওয়ার র্যাম্প। ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এই দুটোই আসলে মূলত খরচ বৃদ্ধি, বাকিটা মূলত ডলারের রেট সমন্বয় এবং তদনুযায়ী যে ভ্যাট ট্যাক্সের হিসেব সেটা যুক্ত করা। এর বাইরে সারা দেশে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে নতুন 2082 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। সবুজ সংকেত আসে বাপেক্স ও পেট্রো বাংলার 3টি কূপ খননের উদ্যোগে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়নে অনুমোদন হয় 1,500 কোটি টাকার নতুন প্রকল্প। ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে আলাদা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট যেভাবে নির্ধারিত হচ্ছে, ব্যয়টা যেভাবে নির্ধারিত হয়, রেট শিডিউল, এই সমস্ত প্রশ্ন কিন্তু বারবার প্রসঙ্গ এসছে এবং সেগুলোর বিষয়ে বারবারই একটা সাধারণ নীতিগত সিদ্ধান্তের দিকে যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছে এবং সেই অনুযায়ী কীভাবে সেই নীতিগত সিদ্ধান্তগুলো গ্রহণ করা যাবে তার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। কোনোটাতে কমিটি গঠন, কোনোটাতে হচ্ছে তদন্ত, এবং সেইভাবে পরবর্তী সভায় সেই সিদ্ধান্তগুলো গৃহীত হবে। একনেক সভায় 14,041 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি আবারও বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে নীলফামারী ও রংপুরে তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। বেলা 12টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির চাপ বাড়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী 24 ঘন্টায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে তিস্তার পানি হ্রাস বৃদ্ধির সাথে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কাঁচারিপাড়া এলাকায়। ঝুঁকিতে কয়েক হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ হাটবাজার। আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষ। অভিযোগ, এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের। তবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরের গঙ্গাচড়া নোহালীর কাচারিপাড়ার বয়োবৃদ্ধা গৃহবধূ সুলতানা বেগম। সামর্থ্যবান এই নারীর সাজানো গোছানো ৪৫ বছরের সংসারের পাকা বাড়িঘর চোখের সামনে বিলীন হচ্ছে তিস্তায়। এই ক্ষতির দায় নেবে কে? তিস্তার ভাঙনে সুলতানার মতো নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছেই। নদীর বাম তীরে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা দিশেহারা। এখানে বাড়ি করলাম, সে বাড়িটা বর্তমানে আবার নদী ধরে ভাঙি দিয়া তারপরে পাশাপাশি করলাম, সেও বাড়ি নদীর উপর পড়ছে। জমি জায়গা প্রায় ৪০ বিঘা ছিল আমার শ্বশুরের, সব চলে গেল নদীতে। বাড়িঘর সব এখন তো থাকার কোনো উপায় নেই। সুলতানার পাকা বাড়িটির পশ্চিম অংশে ছিল স্বেচ্ছাশ্রমে নির্মিত ১৫০০ মিটারের একটি বালুর বাঁধ, যা রক্ষা করছিল ভাটিতে থাকা চরনোহালী, সফিয়ার পাড়া, মেম্বার পাড়া, মিনার বাজার, আশ্রয়ন বাজার, শখের বাজার সহ আশেপাশের শত শত বসত ঘর, হেক্টরের পর হেক্টর আবাদি জমি। এক সপ্তাহের ব্যবধানে বাঁধটি বিলীন হওয়ায় তিস্তার এই ভাঙন তাণ্ডব। এখান থেকে মিনার বাজার কয়েক হাজার বাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে, নদী করবে। সরকার দখল এখানে আমাদের কিছু ব্যবস্থা করি না দে, মনে করেন না হইলে আমাদের ইলে তো সব ভাঙি চুরি যাবে। স্থানীয়দের অভিযোগ, এমন পরিস্থিতির পরেও ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। দ্রুত বেড়িবাঁধ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শুনিতে নদীর বান্ধন হবে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এক এক করে ৫-৬ জায়গায় দরখাস্ত দিলাম, কেউ গুরুত্ব দিল না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর ডান তীরে স্থায়ী রক্ষা বাঁধ ও পিচিং আছে, আর হাজার হাজার মানুষের বসতি, আবাদি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে নদীর মাঝে জেগে ওঠা চরে। এসব রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। ভাঙনের প্রকৃতি এবং ব্যাপকতা অনুসারে যেখানে যেটা প্রয়োজন সেভাবেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমরা ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়ন করি। চলতি মৌসুমে ৬ দফায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আবার কমেছে। এতে অববাহিকার শতাধিক পয়েন্টে ধরেছে ভাঙন। বাদ নেই পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধও। চরনোহালী, কাচারিপাড়া সহ আশেপাশের এলাকার অন্তত ১,০০০ পরিবারের বসত ভিটে, হাজার হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি স্থাপনা, বাজার তিস্তার ভাঙন থেকে রক্ষা করতে হলে এখনই ঠিকাদার নিয়োগের মাধ্যমে ফেলতে হবে জিও ব্যাগ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রতি জোরালো সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে এর বাস্তবায়ন করবে বলে আশা ওয়াশিংটনের। দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই আশাবাদের কথা জানান। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র দাবি করেন, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আগে কথা হয়নি এনসিপির। রাষ্ট্রদূতের কাছে তুলে ধরা হয়েছে নানা জিজ্ঞাসা। দুপুরে রাজধানীর বাংলা মোটর এলাকায় এনসিপির কার্যালয় পরিদর্শনে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সাথে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা এরিক গিলান ও জেমস স্টুয়ার্ট। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ে হয় আলোচনা। প্রাধান্য পায় ঢাকা ওয়াশিংটনের বাণিজ্য চুক্তি ও জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ব্যবস্থা। বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। ট্রেড এগ্রিমেন্ট নিয়ে এগ্রিমেন্ট হওয়ার আগে আমাদের কোনো আলোচনা হয়নি। এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও, আমেরিকান এম্বাসিকেও, তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি, অ্যাজ এ স্টেক হোল্ডার।
ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনায় দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলেও জানান আসিফ মাহমুদ। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে দলের রূপরেখা মার্কিন প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করে এনসিপি। এ সময় সনদ বাস্তবায়ন ও সংস্কার সমর্থন জানিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপে গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত। রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ প্রায় 8 লাখ এবং সর্বনিম্ন 5 লাখের কিছু বেশি খরচ নির্ধারণ করে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে প্রায় 3 থেকে 41,000 টাকা। এজন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় 24,000 টাকা কমিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করে। আর বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। বিশেষ প্যাকেজে খরচ হবে 7,91,000 টাকা। সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে 5,95,000 আর সাশ্রয়ী প্যাকেজে ব্যয় 5,13,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিটি হজ প্যাকেজের খরচ প্রায় 3 থেকে 41,000 টাকা বেড়েছে। এই জন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় 24,000 টাকা কমিয়েছে সরকার। সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। এখন টোটাল মূল্য হিসাব করতে গেলে আপনাকে এই হজ প্যাকেজ মূল্য বেড়েছে, কিন্তু আগের তুলনা যদি আমরা করি এই হজ প্যাকেজের মূল্য কমেছে। হজে বড় খরচ বাড়ি ভাড়ায়। হাব নেতারা বলছেন প্যাকেজে নির্ধারিত খরচ অনুযায়ী মক্কা ও মদিনায় বাড়ি, হোটেলে আবাসনের ব্যবস্থা করা হবে হাজিদের। নিবন্ধনের পরে আমরা ভাড়া করি, আর আমরা যে হোটেলে রাখবো সেই হোটেলের সাথে ওই হাজিদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে আপনার বাড়ি হবে মেরিওটাই, এবং মেরিওটে রেখে আমরা হিলটনে রাখি না, মেরিওটে রাখি, আমরা চেঞ্জ করি না। 31 জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা আয়োজন করবে হাব। এটা প্রতারিত করলে তার শাস্তি হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ এবার ছড়িয়েছে ভারতের অন্তত 7 রাজ্যে। ককরোচ জনতা পার্টির সাথে সংহতি জানিয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ প্রতিবাদ। এরই মধ্যে পাটনা, হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্রে বিক্ষোভকারীদের উপর ব্যাপক হামলা চালায় পুলিশ। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুধবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে পার্লামেন্টে। এদিকে যন্তর মন্তরে অব্যাহত রয়েছে সিজেপির বিক্ষোভ কর্মসূচি। একের পর এক টিয়ার শেল নিক্ষেপ, সাথে নির্বিচার লাঠিচার্জ আর জলকামান ব্যবহার। তারপরেও পিছু হটানো সম্ভব হচ্ছে না বিহারের আন্দোলনরত শিক্ষার্থীদের। পাটনা সহ রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করেই চলে আন্দোলন। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হয়েছিল আন্দোলন। সে আন্দোলন পরিণত হয়েছে সরকার বিরোধী বিক্ষোভে, আর সেই আঁচে জ্বলছে মহারাষ্ট্র, বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গ, বিহার সহ অন্তত 7 রাজ্য। ছাত্র আন্দোলনের গণ্ডি ছাড়িয়ে এটি যেন পরিণত হয়েছে বিরোধী শিবিরের আন্দোলনে। এর মধ্যে মোদিরাজ্য গুজরাটের সুরাট, মহারাষ্ট্রের মুম্বাই, পশ্চিমবঙ্গের কলকাতা এবং তেলেঙ্গানার হায়দ্রাবাদের পরিস্থিতি সবচেয়ে উত্তাল। বুধবার সকালে মুম্বাইয়ে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ হয়। মোদি বিরোধী স্লোগান দেওয়ার সময় লাঠিচার্জ এবং আটক করা হয় বেশ কয়েকজনকে। এ অবস্থায় পুলিশি বাধা আর কড়াকড়ির মধ্যেও যন্তর মন্তরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হুঁশিয়ারি জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ফুঁসে উঠেছে ভারতের জনতা, যা দেখে ভয় পেয়েছে মোদি সরকার। সরকার আসলে মানসিকভাবে ভেঙে পড়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়েছে। সেই আতঙ্ক থেকে তারা শিক্ষার্থী এবং বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা করছে। এর আগে পার্লামেন্ট চত্বরে কালো পোশাকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের নেতারা অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবিগুলো ন্যায্য এবং তারা তাদের অধিকারের কথা বলছে। শিক্ষার বাজেট 1.4 লাখ কোটি রুপি, অথচ আপনারা আদানি ও আম্বানির 16 লাখ কোটি টাকার ঋণ মওকুফ করে দিচ্ছেন। বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে অগণতান্ত্রিক কিছু নেই, কিন্তু শিক্ষার্থীদের সাথে এবং পার্লামেন্টে যা ঘটছে তা অগণতান্ত্রিক। পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনেও বিতর্ক হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে। শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষামন্ত্রী পদত্যাগ চান কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী নেতারা। হট্টগোলে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন একাধিকবার স্থগিত করা হয়। এদিকে আন্দোলনকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ইস্যুতে করা শুনানিতে ভারতের সর্বোচ্চ আদালত সংঘর্ষের ভিডিও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ডেঙ্গু প্রতিরোধে এক বড় পদক্ষেপ নিল ভারত। প্রথমবারের মতো দেশটিতে ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে সরকার। কিউডেঙ্গা নামের এই টিকা 4 থেকে 7 বছর বয়সীরা নিতে পারবে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি 2 ডোজের এই টিকা ডেঙ্গু ভাইরাসের 4টি ধরন থেকেই সুরক্ষা দেবে। দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে ভারতের ডেঙ্গু পরিস্থিতি। প্রতি বছর এই রোগে মারা যান প্রায় 1000 মানুষ। সরকারি হিসেবে গত 2 দশকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 11 গুণ। বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় 1/3 ভারতের। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা DCGI। জাপানি প্রতিষ্ঠান তাগেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা টিকার বাজারজাতের অনুমতি দেওয়া হয়েছে। এটি হবে ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গু টিকা। 4 থেকে 60 বছর বয়সী যে কেউ 3 মাসের ব্যবধানে 2 ডোজ এই টিকা নিতে পারবেন। টিকাটি ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম বলে দাবি কোম্পানিটির। 19টি ক্লিনিক্যাল ট্রায়ালে 28,000 মানুষের বেশি মানুষের উপর পরীক্ষা করা হয়েছে টিকাটি। এই টিকাটি ডেঙ্গুর 4টি সেরোটাইপের বিরুদ্ধেই কার্যকর। বর্তমানে ছড়িয়ে থাকা সব ধরনের ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে এটি ব্যবহার করা যাবে। বর্তমানে এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ইউরোপের 43টি দেশে কিউডেঙ্গার অনুমোদন রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ডেঙ্গু প্রবণ এলাকায় টিকাটি ব্যবহারের সুপারিশ করেছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।